এই যে পরিবর্তন যে এসেছে, একটা যে ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে গেছিল এবং পরিবর্তন আসা উচিত, এটা যারা মুখে বলেছে বা যারা মুখে বলেনি, প্রত্যেকের ভিতরে তীব্রভাবে এই চাহিদাটা ছিল যে পরিবর্তন হোক। ছোটবেলায় আমাদের সবার হাতে আমাদের পেন্সিল এবং তার সাথে থাকতো যেটা সেটা হচ্ছে ইরেজার। একটু খেয়াল করে দেখেছেন, যত আমরা বড় হয়েছি সেই পেন্সিল এবং ইরেজারটা সরে গিয়ে হাতে এসেছে পেন। মানে এখন কিন্তু ভুলগুলো আর মোছার কারোর আমাদের সুযোগটুকু নেই। মানে আমরা বড় হয়ে যাচ্ছি আর ভুলগুলো থেকে যাচ্ছে, সেগুলো আর মোছা যাবে না। তবে আমাদের ছোটবেলায় একই সাথে অনেকগুলো কথা বলা হয়েছিল, এটা বলতে হয়, এটা বলতে নেই। এই শেখানোর পরও আমরা হয়তো বড় হওয়ার সাথে সাথে এই জিনিসটাও শিখেছি, সময় কিন্তু অনেক কথাই চেঞ্জ করে দেয়। এই সব হিসেব আরো বেশি গোলমাল হয়ে যায় যখন আমরা চলে আসি এমন একটা জায়গায় যেখানে মঞ্চের ওপর আমাদের আরো অনেক কিছু নতুন শিক্ষা দেয়। আর যেটা আমরা যাদের হাত ধরে আজকে দেখতে পেয়েছি, সেটা হচ্ছে আমরা নতুন করে বলার অপেক্ষা রাখি না, তাদের নাটক বরাবরই আমাদের ভাবায় এবং নতুন কিছু নয় সেটা। আর এবারও অবাঞ্ছিত শব্দগুচ্ছের হাত ধরে আমরা আজকে বোধহয় অনেক কিছু নতুন শব্দ, মানে বা জীবনের মানে অনেক কিছু উল্টে যেতে দেখলাম আর কি। একটুখানি বলো যে এই ভাবনা আর এই প্রয়াসটা আর কি। প্রথমেই আমি একটা কথা বলি যে জীবনে ভুল সবসময় মোছা যায়, নতুন করে আবার শুরু করা যায় যদি কেউ চায়। নতুন করে সব সময় শুরু করা যায়। আমি কেন বলছি জানো তো, মাঝে মাঝে আমি ওই প্যারা অলিম্পিক্স দেখি আর ভাবি, ওই আমাকে দেখা অনেক সময় আমি ভাবি যে একটা লোক, সে কি করে এটা করছে, দুটো পা নেই, হ্যাঁ সে দৌড়চ্ছে। সো ইফ সামবডি ওয়ান্টস টু ট্রাই, আই থিঙ্ক ইট ইজ অলওয়েজ পসিবল। এই যখন কেউ মনে করবে যে আর শুরু করা নেই, সেটা অসম্ভব। মানে চার্নোবিলের পরে কিন্তু মানুষ যখন ছিল না, ওখানে কিন্তু আবার মানে প্লান্টস হয়েছিল, প্রাণী দেখা গেছিল। সো নেচার কিন্তু তোমাকে সবসময় বলে ইউ ক্যান রিবুট অ্যান্ড রিস্টার্ট। তো ইউ ক্যান রিবুট অ্যান্ড রিস্টার্ট, এটা আমার মনে হয়। শুধু আমাদেরই বোধহয় সিলেবাসে কোথাও একটা ওই ইরেজারটাকে সরিয়ে বোঝানো হয় যে ভুলগুলো আর মোছা যায় না, হ্যাঁ, কিন্তু আসলে মোছা তুমি যেটা যায়। বলছো সেটাতে আর সৈনিকটা মিলিয়ে যদি বলি, সেটা হচ্ছে আমরা মনে করে নিই হ্যাঁ, যে যদি কিছু ভুল হয়ে থাকে ওটাকে আর মোছা যাবে না। সেই ভুল থেকে কিছু শিখে নতুন করে কিছু লেখা যেতে পারে। যেটা করে ফেলেছি সেটা তো আর ঠিক করতে পারবো না, কিন্তু সেই যেই করে ফেলার মধ্যে থেকে আমার যেটা মনে হয়েছে যেটা ঠিক এটা ভুল, আসলে ভুল না করলে কোনটা ঠিক এটাও বোঝা যায় না। হ্যাঁ একদমই তাই, ভুলটাও তো একটা এক্সপিরিয়েন্স, তাই না? আর জন্ম ভুলটাও থেকে সবকিছু experience। ঠিক হবে এটা তো নয়, কিন্তু হ্যাঁ খুব একটা খারাপ হবে তাহলে খুব সেটা। খারাপ হবে, বোরিং হবে আর কি। হ্যাঁ। ছোটবেলা থেকে যেটা হয় স্কুল লাইফে, মানে যেটাকে কেন্দ্র করে আমাদের এই নাটক, স্কুল লাইফ অবধি কিন্তু আমাদেরকে বাইরে থেকে বলা হয় যে এইটা ঠিক এটা ভুল অনেক ক্ষেত্রেই। হ্যাঁ, এবার 18-র পর থেকে ছেলে বা মেয়েরা, মানুষ ধীরে ধীরে নিজের মতন করে বোধ বুদ্ধি দিয়ে, শিক্ষা দিয়ে, পারিপার্শ্বিক পরিবেশ থেকে যা যা সে ইনগ্রিডিয়েন্টস পায় সেগুলো দিয়ে নিজের মতন করে ভাবার চেষ্টা করে। এবার সেই যে ভাবনাটা, আমি যে স্বাবলম্বী হয়ে ভাববো, সেটা কতটা স্বাবলম্বী তার জন্য আগের 18 বছর খুব ইম্পর্টেন্ট আমার শিক্ষার সময়টা। তো সেই শিক্ষা যাতে প্রপারলি ডিস্ট্রিবিউটেড হয়, মানে আমি এইটা পড়বো মানে অন্যটা পড়তে পারবো না, বা এইটা করা মানে অন্য কোনো কিছুর জায়গা নেই, এইটা যেন না হয়। আর সবকিছুই যেন অ্যাচিভমেন্টের কেন্দ্রিক না হয়। ছোটবেলায় যে আগের দিনও কথা হচ্ছিল, ছোটবেলায় যখন আমি ফুটবল বা ক্রিকেট খেলতে মাঠে যেতাম, আমি খুব খারাপ খেলি, একদম খেলতে পারি না, কিন্তু আমার খেলতে দারুণ লাগতো। মানে আমি জিরো দিনের পর দিন করেছি, কিন্তু আমি যে ব্যাট কখন পাবো আর একবার ব্যাটটা সুইং করবো, হ্যাঁ মানে 4 দিনে হয়তো একটা 4 গেল, ওই 4 নিয়ে আমি 6 দিন কাটিয়ে দেবো আর কি। কিন্তু আমি তো ক্রিকেট প্লেয়ার হতে পারিনি, তা বলে কি ওই খেলাটা মিথ্যে ছিল আমার? ওই খেলাটাকে আমি অন্য হেরে না যাওয়ার যে মেন্টালিটিটা, সেটা আমি অভিনয়ের কাজে লাগিয়েছি। তাই কোনো কিছুই ফেলে দেওয়ার মতো নয় জীবনে। এটা খুব দামি কথা আর কি। এবং একই সঙ্গে ঠিক যেটা দিয়ে শুরু করেছিলাম আমি, যে ভুল ঠিক এই বিষয়গুলো চলে আসে, সেখানটায় দাঁড়িয়ে আমাদের ওই একটা সময় অবধি, যেটা সপ্তর্ষিদাও বললে এক্ষুনি, যে 18 বছর বয়স অবধি একটা গাইডেন্স থাকে আমাদের ভুল ঠিকটা সঠিক পথে আমাদেরকে চালনা করার জন্য। আমাদের কোথাও কি চালনা করার মধ্যে দিয়ে ওই স্বাধীনতাটা না পাওয়ার মধ্যে দিয়েও একটা বিষয় থাকে। কারণ আমরা খুব রিসেন্ট যদি বলি, যে যখন রেজাল্ট আউট হয় মাধ্যমিকের, তখন একটা বাবা মার চিন্তা হয়ে যায় তোমার রেজাল্টের উপর তুমি সায়েন্স পাবে নাকি তুমি আর্টস পাবে। সায়েন্স পেলেই ভালো স্টুডেন্ট, আর্টস পেলে সেটা নয়। সেটাও একটা কোথাও একটা মানে জায়গা হয়ে যায়। সেখানে হয়তো সেই স্টুডেন্ট হয়তো সায়েন্সে খুব ভালো হয়েও তার হয়তো কোথাও একটা ইচ্ছা হচ্ছে সে তার সাহিত্য নিয়ে যাবে, মানে সেই আমি একটা ধরো স্বাধীনতা। পিওর সায়েন্সে পড়াশোনা করেছি, কিন্তু আমাকে মানে আমি যে প্রচন্ড ভালোবেসেছি সেটা নয়।
আর এটা আমরা জানি, মানে এটা বললে যদি কেউ রেগে যান বা বিরক্ত হন, আমার কিছু করার নেই। সায়েন্স সবসময়তে আর্টসের তুলনায় কলার উঁচু করা একটা সাবজেক্ট। মানে বাংলা অনার্সে এখনো আমি জানি না, মানে আমি যখন পাশ করেছিলাম অনার্সে 100 জন স্টুডেন্ট থাকলে 90 জন মেয়ে থাকতো, 10 জন ছেলে থাকতো। আর ওটা মনে করা হতো যে হ্যাঁ মানে আর্টস কবিতা ঠিক আছে আর কি, মানে ওটা নিয়ে জীবনে তো তুমি কি বেশি কিছু করতে পারবে না। আর কি আইনি হচ্ছে এটাই যে আমরা কিন্তু রবীন্দ্রনাথ হ্যাঁ যেখানে মানে ছিলেন সেখানকারই মানুষ। উনি স্কুলও যাননি, উনি ওপেন মাঠে বসে ক্লাস নিতেন, এবং আমরা মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে পুজো করি, ভগবান ভাবি। মানে অবসরে উনি ভালো, অবসরে ভালো, প্রয়োজনে মানে ভালো। ওটা হচ্ছে হবি, এক্সট্রা বা কো কারিকুলার মানে রবীন্দ্র জয়ন্তীর দিন বিদেশে থাকি, চাকরি করি, পাঞ্জাবি পরে একটু গান গাইলাম, ওটা আমার শিল্প চর্চা হয়ে গেল। কিন্তু ব্যক্তি জীবনে হ্যাঁ যদি আমার ছেলে বা আমার মেয়ে বা আমার পাশের বাড়ির কেউ বলে যে আমি একটা এমনি গান শিখতে চাই, আমি সারেগামাপা বা কোনো অ্যাওয়ার্ড শোতে যাব না, অতটা ভালো দরকার, অতটা করার দরকার নেই। এখন আসলে এই এই যে বলছে ওই আমার মনে হয় যে সবটাই আমি দেখেছি, আমি এখন অভিভাবকদের মধ্যেও দেখেছি, সবটাই কিছু একটা গোলে ড্রিভেন। আমি বলছি যে শুধু আগে থেকে গোলটা ভাবলে ওটা হবে না, ওই হেয়ার আর টর্টসের গল্পটা হবে যে নিজের আনন্দে করতে করতে যেতে যেতে কিন্তু ওটা ফাইন আর্টসের কাজ কিন্তু মূলত মনে প্রচন্ড আনন্দ দেওয়া। বা যে ছেলেটি ভালো আনন্দ করে অঙ্ক করে সে কিন্তু চাইলে মানে বিশাল বড় সায়েন্টিস্ট হতে পারে, কিন্তু তুমি যাকে বলে দাও যে এই নম্বরটা তোমাকে তুলতে হবে না, তোমার জীবন ব্যর্থ, ওই টেনশনেই সে আর পারবে না করতে। আমি বলছি যে এখানে আমার ডায়ালগে আছে যে অঙ্কের মধ্যেও কিন্তু কবিতা আছে, জাস্ট ট্রাই টু ডিসকভার অ্যাট ইউর লেজার। মানে জীবনে একটুখানি নিজেকে ভালো বাঁচার জন্য, মানে সবটাই মেকানাইজড নয়, সবটাই আগে থেকে স্ক্রিপ্টেড নয় জীবনটা, ওটার একটা। আর আবারও আমি একটা কথা বলছি যে এইখানে কিন্তু দুপক্ষেরই কথা আছে, আমরা বলছি না যে এটাই ঠিক এটা ভুল, আমরা ভালো মন্দ দুটোই একটা ডিসকোর্স তুলে ধরার চেষ্টা করি, সেটা ডায়ালগ এবং সহাবস্থান যাতে করা যায় সেটারই আলোচনা। এটাই মানে দুপক্ষেরই লোক থাকবে যারা মনে করবে যে না এটাই জীবনের প্রসেস, আবার কিছু লোক থাকবে একদম। যারা একটু একটা পাঞ্জাবি পরে বিশাল জীবনে অডি গাড়ি চড়তে না পারলেও বাসে ট্রামে করে হ্যাপিলি থাকতে পারবে, তার জায়গা পৃথিবীতে আছে। এবার একটু বলো নামটা, অবাঞ্ছিত শব্দগুচ্ছ। এই অবাঞ্ছিত কথাটা তো আমাদের জীবনে সত্যি অনেকবার অনেক রকম ভাবে ঘুরে ফিরে এসেছে, এই নামটাকে কেন বেছে নেওয়া? এটাকে এটার বেছে সাথে নিয়েছি বাজ- তার মূল কারণ হচ্ছে যে ওই বারবার কেউ বলে দেয় যে এটা প্রয়োজনীয়, এটা অপ্রয়োজনীয়। তো সেইটা কোন জিনিসটা আমার কাছে অপ্রয়োজনীয় বা অবাঞ্ছিত সেটা আমি ছাড়া কেউ চুজ করতে পারে না। হ্যাঁ, আর শব্দগুচ্ছর প্রতীক, মানে জীবনের সব চয়েসেস এর প্রতীক ওটা। মানে ধরো তুমি সবসময় এখন যেটা হয়ে গেছে, মানে আমরা অভিনয় করতে গিয়ে দেখি পুরোটাই পরিসংখ্যান নির্ভর, কিন্তু পরিসংখ্যানটা তো তৈরি হচ্ছে মন থেকে। আমি কি মনের কোনো মিটার দিয়ে বুঝতে পারছি? পরিসংখ্যানটা দিয়ে তো তুমি সবটা বুঝতে পারবে না। 80% লোক এই কথাটা বলছে, আরে বাবা 80% লোক যদি এটা বলে, 20% লোক তো এই কথাটাও বলছে। আর 80% লোককে তুমি একটা ফ্ল্যাট প্রশ্ন করেছো, সেই ফ্ল্যাট মানে এই জীবন নিয়ে কিন্তু আমরা এক কথায় উত্তর দিতে পারি না সাকসেস ফেলিয়ারের। একদম। এবং তুমি ওরকম করতে পারো না, তুমি পারো না, এইভাবে হয় হয় না, জীবন। হ্যাঁ না, এটা এমসিকিউ। জীবন কিন্তু এমসিকিউ নয়, এটা হয় না, এটা হয় যে না। টিক দিয়ে দিলাম হয়ে গেল, এটা তো নয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার একটু আমায় বলো যে যেহেতু স্কুল জীবনকে তুলে ধরা হচ্ছে আমরা দেখছি, এবং স্কুল জীবনের মধ্যে দিয়ে যখন এই জার্নিটা মানে দর্শকেরা দেখতেই পাবেন 20শে জুন, আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তখন তাদের অনেক কিছু মনে পড়বে। কিন্তু স্কুল জীবনে থাকাকালীন তোমাদের প্রথম স্বাধীনতা বলতে কি ছিল, সোহিনীদি এবং সপ্তর্ষিদা? অন ক্যামেরা বলা যাবে না, ভীষণ বদমাইশ ছিলাম। তবে আমি আমার স্কুল জীবনে যে মানুষটার কথা বারবার আমার মনে আসে তার নাম হচ্ছে লরেন্স ডব্লিউ হার্টনেট। আমার প্রিন্সিপাল ছিলেন, কট্টর ডিসিপ্লিন লোক ছিলেন, আর আমি প্রচন্ড বদমাইশ মেয়ে ছিলাম। আমি ভীষণ, আমার মাকে ডাকা হতো যে মেয়ে এই করেছে ওই করেছে, মা শেষে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। আমি ভীষণ অপিনিয়নেটেড ছিলাম, আমি মারামারি করতে ভালোবাসতাম, বসই ছিলাম। কিন্তু মিস্টার হার্টনেটের কাছে আমি, ওনার সব সময় আমার জন্য সময় ছিল, সব সময় আমি ঝগড়া করা এ করা সব সময় হি হ্যাজ টাইম ফর মি। এবং এখনো উনি বেঁচে আছেন, উনি এখনো আমার খোঁজ রাখেন। মানে এইটা আমার স্কুল জীবনে আমার স্বাধীনতা, এইটাই আমি বলছি যে উনি আমাকে আমি হতে সাহায্য করেছেন। আমার সমস্ত রাগ, আমার সমস্ত আংস্ট সবকিছু নিয়ে মিস্টার হার্টনেট আমাকে প্রচন্ড সাহায্য করেছেন, LW হার্টনেট।
হুম। সপ্তর্ষিদা? আমার 11-12 স্কুল কাটমেরে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড সম্রাট প্রচুর ঘুরতাম, সেটা একটা স্মৃতি আছে। তবে আমার যে বাংলার প্রতি ভালোবাসা, এটা আমি অনেক পরে আবিষ্কার করেছি। এটা সোহিনীকে একবার দুবার বলেছি, খুব বেশি বলা হয়নি। আমি ক্লাস 7 একজন টিচারের কাছে পড়তে যেতাম, সুমঙ্গল স্যার, উনি আছেন নাকি আমি জানি না, যদি উনি থাকেন তাহলে উনি হয়তো দেখবেন। তো সুমঙ্গল স্যারের কাছে আমি অন্য কোনো কিছুতে ফার্স্টে বসতে মানে ভয় পেতাম। বাংলার ওই প্রাইভেট টিচারের কাছে সুমঙ্গল স্যার, আমি সাইকেল করে যেতাম আর প্রচুর মেয়েরা পড়তো। ভাব সম্প্রসারণ, যেখানে পাঠক হিসেবে আমার টেক্সটটা সম্পর্কে কি মনে হয়েছে সেটা লেখার একটা স্বাধীনতা থাকতো। তো উনি আমাকে প্রথম এনকারেজ করেছিলেন যে হ্যাঁ হ্যাঁ, ওটারও একটা বই পাওয়া যেত, যে কি মনে করতে হবে সেটা বলে দেওয়া আছে। তো সেইটা উনি আমায় স্বাধীনতা দিয়েছিলেন, না না তুমি লেখো। তো বাংলার প্রতি ভালোবাসা কিন্তু আমার সুমঙ্গল স্যারের থেকেই জন্মায়, যে নিজস্ব একটা কিছু আমার করা যেতে পারে। এইরকম স্বাধীনতা পেলে কেই বা ছাড়বে? হ্যাঁ, মানে এটা বোঝা গেল দুজনের ক্ষেত্রেই কিন্তু অঙ্কের তো স্বাধীনতা নেই, যা উত্তর আছে লিখে ওটাই হতেই হবে। বলতে পারি না না 0.2 কম হয়েছে, কাটা মার্ক 0। মানে বোঝা যাচ্ছে দুজনের জীবনেই কিন্তু সেই শিক্ষকদেরই আর কি সেই স্বাধীনতাটা দেওয়া। আর বাড়িগুলো আমাদের একটু অন্যরকম ছিল, সে তো বটেই। আমার বাবা মা ছোটবেলা থেকে আমাকে যা বই আমি চেয়েছি, ওদের পয়সা থাকুক না থাকুক আমার কাছে হাজির করা হয়েছে। যা সিনেমা দেখতে চেয়েছি, এর প্রচন্ড যা যা ভুল করতে চেয়েছি জীবনে, সমস্ত আমাকে অ্যালাউ করেছে। বলেছে বিপদে পড়লে আমি আছি, এখনো বলে হ্যাঁ দেখি কর, বিপদে পড়লে আছি। আর কেউ যদি আমার বাবা বা মাকে আমার বিরুদ্ধে কোনো কথা বলে, কোনো বাইরের লোক, বাবা মেরে উড়িয়ে দেবে তাকে। মানে আমি জানি এটা। অ্যান্ড সেম গোজ ফর মাই মানে শ্বশুর শাশুড়ি। আমাদের ঝগড়া হতে পারে, কিন্তু আমার নামে কেউ কিছু বললে মেরে উড়িয়ে দেবে একদম। মানে এই যে ধরো এইটা পাওয়া, এটা শুধু ওদের কথা কেন বলবো, আমার দলের ছেলে মেয়েদেরকে আমার সম্পর্কে কেউ কিছু যদি বলে মেরে উড়িয়ে দেবে ওরা। মানে এই যে কমপ্লিট লাভ, এই যে কমপ্লিট ট্রাস্ট, এইটা একটা কুশনের মতো, আসলে বুঝলে তো? কমিউনিটি করে থাকার মধ্যে তো একটা একদম কঠিন কিন্তু সারাদিন আরাম বাদে আছে। এসে ওদেরকে দেখে আমার না, আমি তো অনেক সময় রাত জাগিয়ে আমার রিহার্সাল করি, ওরা সবাই অনেকে চাকরি বাকরি করে আসে রাত্রির বেলা, ওই যে এসে ওদেরকে দেখলেই আমার আবের আমি তরতাজা হয়ে যাই, যে ওকে সবাই এসে গেছি। প্রচন্ড আরাম, প্রচন্ড আরাম। বেশ, স্বাধীনতার কথায় তো অবশ্যই শিক্ষকদের কথা উঠে এলো। একটু এবার ভুলটা বলবে, যে এমন একটা ভুল করেছিলে যে স্কুল লাইফে, যে ভুলটা এখনো মনে আছে, তবে সেটা অ্যাকচুয়ালি লাইফে এগোতে সাহায্য করেছে। ভুল, অনেক ভুল করেছি। আমি খুব মারকুটে ছিলাম। আর আমি এখনো মাঝে মাঝে খুব, না বসই না, আমি হাত পা চালাতাম আর কি। মানে আমি এখনো ওরকম ভাবে হলে আমি কিন্তু মারামারিতে নেমে আসতে পারি আর কি। মানে আমাকে দেখে যে মনে হয় আমি খুব শান্ত শিষ্ট, ওরকম নই আমি একেবারেই। তো হ্যাঁ, ওই রকম অনেক সময় গন্ডগোল করেছি, শাস্তি হয়েছে, তারপরে ভেবেছি না, তারপরে ভেবেছি যে যত বয়স বাড়তে বাড়তে গেছে, গিয়ে ভেবেছি যে এনার্জিটা ওইভাবে নষ্ট করব না, এনার্জি প্রিজার্ভ করবো, নয়তো কাজ করার অসুবিধা হচ্ছে আমার। হয়তো এমন চাচালাম মাথায় ব্যথা হয়ে গেল, তখন আর পারলাম না। এরাই আমাকে সব শান্ত করেছে, যে বাবুদি চলো চলো। আর একটা কোনো আমি রেগে গেলেই সবাই গিয়ে জড়িয়ে ধরবে, আর আমি এসে দেখিনি, এরা আমার আছে তো, আমার সাপোর্ট সিস্টেম সব আছে তো, ওইটাই আর কি। এবার হয় না যে ধরো নিজের বাড়ির লোকের কাছে তুমি যা ইচ্ছে মজা করতে পারো, ওইটা পরিবার, ওইটাই এই সব ভুল যা যা করেছি সেগুলো করতে করতে গিয়ে এখন শান্ত হয়েছি খানিকটা, হোপফুলি। সপ্তর্ষিদা? আমি স্কুল লাইফে খুবই ভদ্র ছিলাম, ভুল করিনি। ভালো ছেলে আমি খুব ছিলে, ভালো ছেলে opposite। ছিলাম, খুব ভালো ছিলাম। স্কুলের পর প্রচুর বান্দরামও করেছি। ভালো বাংলায় এখন যদি আত্মশুদ্ধির জন্য আর কি, এখন যদি মানে ফিলোসফিক্যালি বিচার করতে হয়, কিন্তু হ্যাঁ স্কুল লাইফটা খুবই ভদ্র ছিলাম। বেশ, এবার এই স্কুল লাইফে যারা এবার ঢুকে পড়বেন, তার হচ্ছেন দর্শকেরা, এবং আপামর দর্শকেরা বরাবরই নান্দিকারের নাটক দেখতে ভীষণভাবে ভালোবাসে। কারণ নাটক তো শুধুমাত্র সামাজিক বার্তা দেয় না, ঠিক যেরকমটা বললে, এমন একটা প্ল্যাটফর্ম যেটা দর্শকদের ভাবার, আলোচনা করার জায়গা দেবে, সেটারই অপেক্ষা। তাই শেষ করব, তবে শেষের আগে একটা প্রশ্ন না করলেই নয়, যেহেতু তোমরা থিয়েটার কর্মীর পাশাপাশি তোমরা সিনেমা কর্মীও তার সঙ্গেও যুক্ত রয়েছো। বর্তমানে অনেক রকম বদল এসেছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক সেই বদলগুলোকে নিয়ে কতটা আশাবাদী তোমরা? কারণ এইটাই সেই জায়গা যেখান দিয়ে মানুষরা দেখতে পারে না। এখন কোথাও একটা সিনেমা অনেক সময় আমরা দেখতে পাচ্ছি বক্স অফিসের থেকেও মানুষের কাছে পৌঁছাচ্ছে কম, কারণ ভেতরের অনেক অন্তর্দ্বন্দ্ব তাদের সামনে চলে আসছে। সেই জায়গাটা তোমরা কিভাবে দেখছো? এটা আমি তোকে ইন্টারাপ্ট করে আমি আগে বলতে চাই একটা কথা, তারপর সোহিনী বলতে পারে। আমার মনে হয় এই ম্যানিফেস্টেশন বলে যে বস্তুটি আজকাল মানুষ খুব আলোচনা করে, তো সারা জীবনই ছিল। তীব্রভাবে কিছু চাইলে শাহরুখ খানই অনেক আগে বলেছিল সিনেমায়। তো আমার মনে হয় এই যে পরিবর্তন যে এসেছে,
একটা যে ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে গেছিল এবং পরিবর্তন আসা উচিত, এটা যারা মুখে বলেছে বা যারা মুখে বলেনি, প্রত্যেকের ভিতরে তীব্রভাবে এই চাহিদাটা ছিল যে পরিবর্তন হোক। সেটা শুধু রাজনৈতিক পরিকাঠামোর যে পরিবর্তন, এবং পরিকাঠামোর পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন না হলে যে হবে না, এটা সবাই জানতেন। তো আমার মনে হয় সম্মিলিত প্রয়াসে পরিবর্তন হয়েছে। এবং আমরা যখনই কোনো পরিবর্তন হয়, মানুষ তো সারা জীবনই পৃথিবীতে প্রাণী একমাত্র যারা সব বিষয়ে আশাবাদী, মানে উন্নতি করার জন্য সব প্রাণীরাই আশাবাদী, কিন্তু মানুষ আরো একটু বেশি আশাবাদী, সেই জন্যই কোনো কারণ ছাড়াই পর্বত শৃঙ্গে উঠে যায়। তো সেইটা মানুষ, তো আমরা আশাবাদী যে সবকিছু ভালো হবে। হ্যাঁ, সরি, তুমি কি বলছিলে? খুবই আশাবাদী, খুবই আশাবাদী। তবে আমাকে যদি জিজ্ঞেস করো, আমি ডিরেক্টর থিয়েটারে যা যা অসুবিধে সুবিধে সেগুলো আমি অনেক বেশি বুঝি। আমি বাইরের মাধ্যমে শুধুমাত্র অভিনয় করতে যাই। আমার বন্ধুদের যা যা অসুবিধা হয় সেগুলো আমি দেখি, তখন আমার মানে মাঝে মধ্যে খুবই কষ্ট হয়, বিকজ দে হ্যাভ টু গো থ্রু আ লট মোর দেন মি। আমি তো গিয়ে শুধু অভিনয় করছি। আমি আমারটুকু চেষ্টা করি যে আমি কি করে আমাকে যে সার্ভিসটা দিতে ডাকা হয়েছে, যে পার্টটা করা, আমি সেটা 100% দিতে চাই। আমার মনে হয় যে যদি আমরা এইটা ভাবি যে আমরা এটা সার্ভিস দিচ্ছি, অভিনয় করে একটা সার্ভিস দিচ্ছি মানুষকে, তাহলে অনেকটা সমস্যা মেটে। মানে কি বলতো, মানে সবাই যদি সবাইকে একটু সাহায্য করে, তাহলে এই ক্ষুদ্র জীবন সবাইকারই ভালোভাবে অতিবাহিত হবে। এত ঝামেলা খুব মানে খুবই ডিসহার্টনিং। তবে আবারও আমি বলছি, এই যে পরিবর্তন এত কিছু রোজ হচ্ছে, এত সানসানি নিউজ হচ্ছে, তার মধ্যে কিন্তু প্রচুর লোক প্রত্যেক দিন কাজ করছে আমাদের টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতে। আমি তো রোজ একটা মেগা করতে চাই, কেউ কোনোদিন দেরি করে আসে না। সবাই এসে মানে ওরা জানে না যে কি কি চেঞ্জেস হবে, হবে নিশ্চয়ই কিছু চেঞ্জেস, কিন্তু সবাই প্রচন্ড, কেউ কিন্তু ও বাবা কি হলো বলে বসে নেই। এভরিওয়ান ইজ রানিং, এভরিওয়ান ইজ ওয়ার্কিং, এবং আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট পজিটিভ থিং, যে উই উইল লিভ, মানে আমরা করেই যাব। এটা খুব সুন্দর একটা বিষয়। এবং আমাদের তুলনায় অনেক মানুষ আছেন যারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত অনেক হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত সেই হয়েছেন, তুলনায় অনেক ধরো, বেশি পরিশ্রম করছেন হ্যাঁ, আর কি। হ্যাঁ, দিনের পর দিন যারা বসেছিলেন চাকরির জন্য, পরীক্ষা হয়নি বলে, তারা অনেক বেশি সাফার করেছেন। তবে এবার যেটার জন্য অপেক্ষা এবং যেটার জন্য আমরা আজকে আসা আর কি, 20শে জুনের অপেক্ষা, দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাই? 28 জুন, 20শে জুন আমাদের নান্দিকারের নবতম প্রযোজনা অবাঞ্ছিত শব্দগুচ্ছ মঞ্চস্থ হবে একাডেমি অফ ফাইন আর্টসের মঞ্চে। নির্দেশনায় সোহিনী সেনগুপ্ত। দুটি শো আমরা করছি, প্রথম শো দুপুর 2:30 এবং দ্বিতীয় শো সন্ধ্যে 6:30। টিকিট পাওয়া যাবে আমাদের ওয়েবসাইট nandikar.net। আর আমাদের এই শো এবং পরবর্তী শো সংক্রান্ত সমস্ত তথ্য আপনারা পাবেন নান্দিকারের ফেসবুক পেজে। যদি ফেসবুকে গিয়ে নান্দিকার সার্চ করে কোনো কিছুতে লাইক করেন, আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। তো দেখা হচ্ছে 20শে জুন আপনাদের সঙ্গে একাডেমি অফ ফাইন আর্টস। থ্যাংক ইউ সো মাচ। এবং দর্শকেরা যারা স্কুলের বেলের পর আবারও সেই বেলে ফিরে যেতে চান, এবার তাদের কিন্তু থিয়েটারে বেলে শোনার অপেক্ষা। তাই অবশ্যই নজর রাখছেন আপনারা। আর আপনাদের এই আড্ডাটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। এরকম আরও আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেল। শুরু করি জামেলা। ঠিক আছে, সবাই চলো, মন দিয়ে করো, খুব ভালো হচ্ছে। চলো শুরু করো। আমাদের এই যে নিজস্বতা, সেটাকে হারিয়ে নিজস্ব ভাবনা আমরা ভুল মনে করি। এবং সমাজের 50 ভাগ যা হচ্ছে, আমরা সেটার দিকে আস্তে করে চলতে যাই।